আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওটা একটা মাল্টি ভিডিও বলতে আমার আজকের এই ভিডিওতে আপনারা অনেকগুলো মানুষ সম্পর্কে একটা রোস্টিং ভিডিও পেয়ে যাচ্ছেন। মশলা পাতি যা কিছু আছে সব কিছু মিশিয়ে আজকে একসাথে কারি রান্না করা হবে। এই কারির ভেতরে কয়েকটি উপকরণ থাকবে, ইনগ্রিডিয়েন্টস থাকবে। এর মধ্যে তিশা আছে, তানজিলা আছে, সাকিব আছে, ফাতেহা নাজনীন আছে, সাবিনা আছে, মিম আছে, বাবু আছে এবং সুদূর সৌদি আরব থেকে নতুন সাদিয়া যোগ হয়েছে। বুঝতে পারছেন, আজকে কিন্তু ভালো রকমের একটা জগা খিচুড়ি বানানো হবে। সো আজকের রেসিপিটা কিন্তু দর্শক আপনাদের সবার মন জয় করে নেবে, কারণ আজকের ভিডিওতে আপনারা লালসাময়ী একটা ছেলের গল্প শুনবেন যার নাম সাকিব। অন্যদিকে তিশা, সে বর্তমানে তানজিলাকে ভয় পেয়ে কী কাজ করছে সেটাও জানতে পারবেন। এবং ফাতেহা নাজনীন ওরফে লুলু মিয়া, লুলু আপা, সে কী করছে সেটা সম্পর্কে আমি ডিটেলস বলবো। মেনলি যেটা হচ্ছে দর্শক, আপনারা একটা জিনিস সবাই জানেন, সাকিব কিন্তু তিশাদের বাসায় আসা বন্ধ করে দিয়েছিল। আর এর জন্য তানজিলাও তার মা বাবার উপর, মানে তার সৎ বাবা এবং তার মায়ের উপর ক্ষিপ্ত হয়ে সেও কিন্তু সাকিবের সাথে পাবনাতে যাওয়া বন্ধ করেছিল। কিন্তু বর্তমানে আবার তিশা হাত পা ধরে লোভ দেখিয়ে তাদেরকে পাবনা নিয়েছে। যদিও তানজিলার এখানে কিছু স্বার্থ ছিল, সেই স্বার্থের কথাটাও তুলে ধরবো। আর অন্যদিকে বাবু এখন মিমকে দিয়ে দেহ ব্যবসা করানো শুরু করে দিয়েছে অলরেডি। মিমের অলরেডি অনেক কিছু বের হয়ে গেছে বলতে দর্শক কোনো সিক্রেট না, বের হয়ে গেছে বলতে দর্শক মানে মিম যে পোশাক আশাক পরেছে সেখান থেকে অনেক অঙ্গ প্রত্যঙ্গ বের হয়ে চলে এসেছে, অন ক্যামেরা দেখা যাচ্ছে, সেগুলো এখন সবার প্রকাশ্যে আর কি। সো এখন মিমের সব কিছু পাবলিক প্রপার্টি হয়ে গেছে। আর অন্যদিকে সাবিনা, তার কথা কি বলবো, সেই জিনিসটা আসলে বলার কিছুই নেই, দেখানোর বিষয়। আর সাদিয়া, যে কিনা আদুরিকে নিয়ে ব্যবসা করা এখন অবধি শেষ করেনি, সবচেয়ে বড় ব্যবসা সাদিয়া করছে। লক্ষ ভিউর লোভে সে এখনও মরা মানুষটাকে নিয়ে ব্যবসা করা ছাড়ল না। দর্শক, সবাইকে আজকে ভালো মতো সাইজ করা হবে। যদি আপনারা আজকে এই ভিডিওটা দেখতে চান, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনার যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশান অন করে নিয়ে অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিওটা শুরু করব দর্শক তিশা, তানজিলা এবং সাকিবকে দিয়ে। কি বলছি ভালো মতো দর্শক একটু বোঝার চেষ্টা করবেন। আপনারা হয়তো জানেন, আমার ভিডিওর মাধ্যমে কিছু ইনফরমেশন দিয়েছিলাম যে তানজিলা তার মা কর্তৃক এত বেশি অপমানিত হয়েছিল, মানে তিশা তানজিলাকে এবং সাকিবকে, মেনলি তানজিলাকে না, সাকিবকে এত বেশি অপমান করেছিল, সাকিব কিন্তু লজ্জাতে পড়ে সে বাসাতে যাওয়াই বন্ধ করেছে। সবচেয়ে বড় বিষয়, এগুলি যখন রোস্টিং ভিডিও হতো, সাকিব কতটুকু ধরতে পেরেছে জানি না, বাট সে যখন রোস্টিং ভিডিওগুলো দেখতো যে তার সাথে এতটা অন্যায় অনাচার করা হচ্ছে, পরবর্তীতে সাকিব তার শাশুড়ির সাথে দেখা করাই একরকম বন্ধ করে দিয়েছিল। এমনকি তানজিলা নিজেও যেত না। তো আসলে যাবে কেন? কি অপমান করতো দর্শক? একটা জামাই মানুষ, গরিব হোক, বড় লোক হোক, ছোট লোক হোক, যাই হোক, কঞ্জুস হোক, যাই হোক, একটা শ্বশুর শাশুড়ি হয়ে কিন্তু তারা তাদের মেয়ের জামাইয়ের সাথে কখনোই এমন আচরণ করতে পারে না যে তাকে মরিচ পোড়া দিয়ে ভাত খেতে হবে। সাকিব, বিশ্বাস করবেন না দর্শক, সে তার শ্বশুরবাড়িতে কোন বেলা গিয়ে পোলাও মাংস খেয়েছে, মানে তার শাশুড়ি তিশা কোন বেলা স্পেশালি শুধু সাকিবের জন্য পোলাও মাংস রান্না করেছে, সাকিব বলতে পারবে না। হয়তো বিয়ের পরের ঘটনা অনেকে বলবে যে বিয়ের পরের দিন তো পোলাও মাংসই খেয়েছে, যখন সাকিব তার বাবা মাকে নিয়ে গেছে পোলাও মাংসই খেয়েছে হয়তো। কিন্তু দর্শক, ওই কথাগুলো বাদ যাবে, কারণ বিয়ের পর তো এমনিতেই পোলাও মাংস ঘরে রান্না করা হয়, সেটা সাকিবের জন্য কেন হবে? নিজেদের জন্যই মানুষ রান্না করে। তো সেই ক্ষেত্রে সাকিবের জন্য স্পেশালি কোন দিন রান্না করা হয়েছে সাকিব নিজে বলতে পারে না, মানে তিশা কোনো দিন সাকিবকে আলাদাভাবে পোলাও মাংস রান্না করে খাওয়ায়নি। বরং এটা মনে আছে, সাকিব যেবার বিয়ের পর প্রথম তার শ্বশুর বাড়িতে রোজা রেখেছিল,
সেহরিতে বসেও তিশা তাকে ডাল ভাত মানে মরিচ পরে যে ভাত খেতে দিয়েছে। ইফতারিতে কোনো আইটেমই করেনি। এই জিনিসগুলো একটা জামাই মানুষ হয়ে কিন্তু নিজে একটা অপমান বোধ করবে, আসলে আমাকে এগুলো কি করছে, আমি একটা জামাই মানুষ, আমাকে এগুলো কি খাওয়াচ্ছে। এগুলো কিন্তু তার কাছে অপমানজনক। যে জায়গায় তিশাদের সামর্থ্য আছে মুরগি কেনার, কিন্তু তাকে এইভাবে করে খেতে হচ্ছে। এখন তিশার জায়গা থেকে তিশার পয়েন্ট অফ ভিউ হচ্ছে সে সাকিবের জন্য কিছু করবে না, কারণ তার সাকিবকে ভালো লাগে না। তিশা চেয়েছিল হ্যাঁ তানজিলা বিয়ে করতে চেয়েছে, বিয়ে করিয়ে দিয়েছি, কিন্তু তানজিলা এখন বাপের বাড়ি থাকবে, সাকিব তার নিজের মতো তার নিজের বাপের বাড়ি থাকবে, দুজন আলাদা থাকবে, বাট যেটা কোনোভাবেই পসিবল না। বিয়ের পর স্বামী স্ত্রী একসাথে থাকবে, এটাই বাস্তবতা। কিন্তু তিশার মন মতো কিছু হচ্ছিল না বলে সে সাকিবের উপর একটা জেদমূলক আচরণ প্রদর্শন করছিল, যেটা ক্যামেরার সামনে ধরা পড়তো। যদিও দর্শক সাকিবের জায়গা থেকে সাকিব বাবার যে সমস্ত ডিমান্ড করে এটা আমার কাছে হাস্যকরই মনে হয়, কারণ তার নাম আমি কী দিব আসলে? তাকে আমি ভুড়িম্যান বলবো, নাকি তাকে আমি তরমুজ বলবো, না তাকে আমি কি বলবো, জলহস্তি বলবো, জানি না। দেখবেন ইয়া বড় একটা পেট, মুখটা এতটুকু, মানে শরীরটার সাইজ হচ্ছে একটা বেখাপ্পা সাইজ। যদিও দর্শক এটা নিয়ে বলতে হয় না কিছু, কিন্তু কিছু মানুষকে নিয়ে আবার যদি আপনি ক্রিটিসাইজ না করেন তাহলে ভিডিওর যে মেইন রসকস সেটাই হারিয়ে যাবে। এখন সিরিয়াস ইস্যুতে কাউকে নিয়ে বা কিছু জিনিস আপনার না বলাই ভালো, কিন্তু সাকিব সে যেরকম ডিমান্ড করবে তার মানে তাকে অবশ্যই মেনে নিতে হবে, সে ওইভাবে করে ক্রিটিসাইজ হবে। কারণ সাকিব যা আশা করে তিশা তার জন্য পোলাও, মাংস, বিরিয়ানি, কাচ্চি, রোস্ট সব কিছু রান্না করে রাখবে। সো ভাই, আপনাকে তো সেরকম একটা সম্মান দেখাতে হবে, আপনাকে তো ওরকম একটা যোগ্যতা নিয়ে যেতে হবে। এখন ভাই, আপনি বইয়ের ওড়না ধরে ঘোরেন, আপনি বইটা খান, বইটা পড়েন, বউকে শৌচাগার্য পরিষ্কার করে দেন, বউ যদি বাথরুম থেকে এসে ডাক দেয় ওকে শুনছো, আপনি দৌড় দিয়ে বাথরুমে গিয়ে বউকে মানে শৌচকার্য সম্পন্ন করে দিন নিজের হাত দিয়ে, তো আপনার তো কোনো মূল্যায়ন নেই। আপনার বউ না আপনাকে সম্মান দিবে, না আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে সম্মান দিবে। কারণ সম্মান না ওই আপনাকে আপনার পরিচয় দেখে দিবে না যে আপনি তানজিলার জামাই, আপনাকে সম্মান দেওয়া উচিত। নেভার। কারোর পরিচয়ে কেউ সম্মান পায় না। সম্মান পাওয়ার জন্য নিজের যোগ্যতা থাকতে হয়, এবং সম্মান জিনিসটা নিজেকে আর্ন করে নিতে হয়। এইটা আমি আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাকে বলছি। হয়তো এই কথাগুলো বুঝবেন না, কারণ এই কথাগুলো বোঝার ক্ষমতা আছে শুধুমাত্র একজন শিক্ষিত মানুষের। আপনি তো শিক্ষিতও না। আপনি শিক্ষিত হলে না বুঝবেন শিক্ষিতের মূল্য কত বা পড়ালেখার মূল্যায়ন কী। আপনি তো লেখাপড়াই করেননি, আপনি করতে গিয়েছেন ব্যবসা বইয়ের হাত ধরে, বউ আপনাকে মূলধন দিয়েছে, বইয়ের মূলধন দিয়ে আপনি ব্যবসা করছেন। আপনার কোনো বইয়ের কাছে মান ইজ্জত সম্মান আছে? বউর সাথে জীবন চোখ তুলে কথা বলতে পারবেন না, তাহলে আপনার যে বউ, সে বউ আপনার চোখের মধ্যে এই আঙুলটাকে ঢুকিয়ে ওই পাশ থেকে কচলিয়ে বের করে চোখটাকে তুলে নিয়ে আসবে। ঠিক আছে? আপনি এমন একটা বউকে বিয়ে করেছেন। সো আপনার জীবনে সামর্থ্য হবে না বউয়ের সাথে চোখ তুলে কথা বলতে পারবেন, কারণ আপনি বইটা খাচ্ছেন, আপনি বইটা পড়ছেন, আপনার আব্বা আম্মাকে বইটাই খাওয়াচ্ছেন। তো এরকম জামাই দিয়ে করবে কি? এরকম জামাইয়ের সমাজে মূল্যায়নটা কি? এই ধরনের জামাইরা করে কি জানেন? এই ধরনের জামাইরা খালি ঘর জামাইটুকু থাকে না, খালি শ্বশুর বাড়িতে থাকে না, কিন্তু সবই করে বইয়েরটা। তো আপনি কিন্তু ইনডিরেক্টলি না, আপনারাই হচ্ছেন সবথেকে বড় ঘর জামাই। আপনি খালি শ্বশুর বাড়িতে থাকেন না এই পর্যন্তই, কিন্তু আপনি যেমন চলছেন খাচ্ছেন, আপনি হচ্ছেন সবচেয়ে উৎকৃষ্ট মানের বড় মাপের ঘর জামাই। ন্যূনতম লজ্জা থাকা উচিত। এত বেশি বইয়ের প্রতি ইন্ডিপেন্ডেন্সি না থাকাটাই শ্রেয় ছিল। যাই হোক, আপনার উদ্দেশ্য ছিল এটা, এরকম একটা বউ বিয়ে করবেন যেমনটা বাবু দেখছেন না, বাবু একদম বাপ্পিতে একদম বাবুকে ভাদাইম্মা এরকম একটা শব্দ ব্যবহার করে বলেছিল। তো আপনিও কিন্তু কম কিছু না, ঠিক আছে? তো আপনিও তানজিলাকে লোভে পড়ে বিয়ে করেছেন। তো যেহেতু লোভে পড়ে বিয়ে করেছেন, টাকা খাবেন, টাকা নিয়ে চলবেন, নিজে ভালো ভালো জামা কাপড় পরবেন। আমরাও দেখেছি বিয়ের আগে ছেঁড়া ফাটা জামা পরতেন, একটা গেঞ্জি দেখা যেত, একটা এক্সেল সাইজের গেঞ্জি আপনার পরা লাগবে, কিন্তু দামের জন্য আপনি কিনতেন মিডিয়াম সাইজের গেঞ্জি। ওই জামা পরতে গেলে আবার পেট ফেটে যেত, এদিক দিকে ছেঁড়া থাকতো, ছেঁড়া ফাটা ছিল, পট্টি দেওয়া ছিল, এরকম জামা কাপড় আপনাকে পরতে দেখেছি। আপনি এরকম মানুষ। তো এরকম মানুষ হয়ে এখন তানজিলাকে বিয়ে করে আপনি চালাচ্ছেন আইফোন, আপনার শাশুড়ি আপনাকে আইফোন দিয়েছে। সেই ক্ষমতা কিন্তু আপনি সারা জীবন সাধনা করলে একটা আইফোনের একটা কাভারও কিনতে পারতেন না, ঠিক আছে? আপনি যদি মৃত্যুর আগ পর্যন্ত সাধনা করতেন আপনার যোগ্যতা দিয়ে, আইফোনের কাভার পর্যন্ত আপনি যাওয়ার ক্ষমতা রাখতেন না। কিন্তু তানজিলাকে বিয়ে করে আপনি নগদে আইফোনও পেয়েছেন, সামনে ফ্ল্যাট বাড়িও পাবেন তানজিলার টাকায়। তো মনে রাখবেন, সমাজে আপনার কোনোদিন সম্মান হবে না,
মানুষজন যখন আপনাকে দেখবে রাস্তাঘাটে কী করবে জানেন? আপনাকে কাছে নিয়ে করে থুতু নিয়ে আপনাকে ছুঁড়ে মারবে, থুতু দিবে আপনাকে, কারণ আপনি হচ্ছেন এই সমাজের একজন ধিক্কার, একজন কলুষিত পুরুষ, একজন কুলাঙ্গার পুরুষ। এই সমাজের উৎকৃষ্ট মানের কুলাঙ্গার পুরুষ হচ্ছে আপনি। তো আপনি মানুষের কাছ থেকে সম্মান চাইলেও সম্মানটা আপনি কোনোদিন পাবেন না, কারণ সম্মান আপনার জন্য না। সম্মানটাকে কীভাবে অর্জন করে নিতে হয় সেই জিনিসটা আপনি জীবনে শিখেননি, কারণ আপনি তো মূর্খ মানুষ। বইয়ের পৃষ্ঠা লেখাপড়া করেননি, পড়ালেখার আলোটাও আপনার শরীর বা মাথায় মস্তিষ্কে ছোঁয়া পড়েনি। সো কীভাবে জানবেন বলুন? তো আপনি যে সমাজে কোনো দিন সম্মান পাবেন না, এটা আপনার মেনে নিয়ে বিয়ে করাটা উচিত ছিল। এখন আপনি একটা কুলাঙ্গার, কলুষিত একটা কুলাঙ্গার পুরুষ, যার পেটটাই খালি মোটা, মাথাটা চিকন, সে মানুষটা শ্বশুরবাড়িতে গিয়ে খালি আশা করেন আমাকে পোলাও কেন খাওয়ায় না, আমাকে রোস্ট কেন খাওয়ায় না, আমাকে গরুর মাংস কেন খাওয়ায় না, আমাকে মরিচ পোড়া দিয়ে কেন খাওয়ায়, এগুলোই চাবেন। এই যে আপনাদের মতো মানুষ যারা মূর্খ কুলাঙ্গার, এগুলোই এক্সপেক্ট করবেন এবং এগুলো করে পরে মুখ ফুলিয়ে পেট ফুলিয়ে বসে থাকবেন নিজের বাপের বাড়িতে। না, আমি আমার শ্বশুরবাড়িতে যাব না, আমাকে অপমান করে, আমাকে খেতে দেয় না, আমাকে ভালো আপ্যায়ন করে না, আমি যাব না আমার শ্বশুরবাড়িতে, এরকম নাটক করেন। কারণ পেটের মধ্যে পড়ে না যায় খাবার দাবার, চান তো খালি এগুলোই। বিয়ে করেছিলেন তো খালি এগুলো খাওয়ার জন্য, গরুর গোশ, মুরগির গোশ, কিন্তু নিজের বাবার বাড়িতে তো এগুলো খাওয়ার যোগ্যতা আপনার ছিল না। তো যাই হোক দর্শক, যে কথাটা আমি মেনলি বলবো, এতগুলো কথা বলার কারণ আমি সাকিবকে একটু লজ্জা দিতে চাচ্ছিলাম, যে এরকম পুরুষদের লজ্জা দেওয়াটা অতি স্বাভাবিক, কারণ তারা বইয়ের টাকায় খায়, বইয়ের টাকায় পড়ে, বইয়ের টাকায় চড়ে। মানে বইয়ের টাকায় যদি সব কিছু তারা করে, তার মানে তাদের মতো পুরুষকে ধিক্কার দেওয়া উচিত, ধিক্কার জানানো উচিত। তারাই সমাজের সবচাইতে কুলাঙ্গার পুরুষ। তো এই জন্য তাকে একটু লজ্জা দিয়ে দিলাম। আসলে লজ্জা সে পাবে কি না জানি না, লজ্জা পেলে তো সে বিয়েই করতো না। তো যাই হোক দর্শক, তিশা কিন্তু সাকিবকে কোনোভাবেই সম্মান দিত না। এখন এটা নিয়ে সাকিব অভিযোগ জানিয়েছে, যার জন্য কিন্তু তানজিলার সাথে তিশার একটা সম্পর্কে অবনতি ঘটেছে। দেখবেন তিশা কিন্তু তানজিলা জীবিত থাকা অবস্থায় তানজিলাকে মৃত ঘোষণা করেছে তার কাছে, এবং তানজিলা কিন্তু তার মার সাথে কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছে। তিশা এটাও বলেছে বিয়ে দেওয়াটা ভুল ছিল, অনেক কথাবার্তা বলেছে। তো এক পর্যায়ে আমরা বুঝতে পেরেছিলাম যে তানজিলার সাথে তিশার সম্পর্কটা এখন আর ভালো নেই, হয়তো তারা এখন দেখা সাক্ষাৎ করবে না, মেলামেশা করবে না। আর লম্বা সময় ধরে তানজিলা কিন্তু তার মার সাথে দেখা করতেও পাবনাতে যাচ্ছিল না। কিন্তু বর্তমানে আপনারা হয়তো গতকালকে দেখেছেন তানজিলা কিন্তু সাকিবকে নিয়ে পাবনাতে গিয়েছে। কিন্তু এই যে পাবনাতে গিয়েছে, যাওয়ার আগে কিন্তু কিছু কন্ডিশন দিয়েই তারপরে তানজিলা এসেছে। সেটা কি? তিশাকে প্রথম কন্ডিশন দেওয়া হয়েছে, তানজিলা যে তার জামাইকে নিয়ে আসবে, কুলাঙ্গার একটা অভদ্র একটা পেটুয়া জামাই, এই পেটুয়া জামাকে যেন সম্মান দেওয়া হয়, তার সাথে যেন কেউ আদব কায়দাহীন আচরণ না করে, তাকে প্রত্যেক বেলা পোলাও মাংস খেতে দিতে হবে, তাকে মরিচ পোড়া ভাত দেওয়া যাবে না, তাকে পোলাও দিয়ে আপ্যায়ন করতে হবে। তো যাই হোক, এই ধরনের কন্ডিশন দিয়ে তিশা নিয়ে এসেছিল। তো আনার পর তিশাও তার জন্য গা ছাড়া দিয়ে রোস্ট আর পোলাও রান্না করেছে। এখন এটা যেহেতু তিশা এখন দায় ঠেকে গেছে, কারণ তিশা তো সাকিবকে দরকার নেই, তিশার দরকার তানজিলাকে দিয়ে। তিশা ভালোবাসে তানজিলাকে, তিশার রক্ত আছে তানজিলার শরীরে। এখন তিশা চিন্তা করছে সামান্য সাকিব একটা পর ছেলের জন্য সে তার নিজের মেয়েকে কেন হারাবে। এই জন্য তিশাও অকপটে তানজিলার প্রস্তাবে রাজি হয়ে যায়, হ্যাঁ ঠিক আছে আমি পোলা মাংস রান্না করে দেব। কিন্তু দর্শক চিন্তা করুন একটা জিনিস, তানজিলা যদি খেতে চায় বা তিশা যেভাবে করে তার অন্যান্য বোনেরা আসলে যেভাবে করে রান্না করে, তিশা কিন্তু সেই রোস্টটাকেও সেভাবে রান্না করেনি। আমি একটা পুরুষ মানুষ একটা জিনিস ভালো মতো জানি, মুরগির রোস্ট আসলে ফার্মের মুরগি দিয়ে রান্না করতে হয় না, বা রান্না করলেও সে মুরগির রোস্ট মজা লাগে না। মুরগির রোস্ট রান্না করতে হয় দেশি মুরগি দিয়ে, নাহলে সোনালি মুরগি দিয়ে, নাহলে পাকিস্তানি মুরগি দিয়ে, বাট কোনোভাবেই ফার্মের মুরগি দিয়ে না। সেই রোস্ট তাহলে খেতে মজা লাগে না, এটুকু আমি ভালো মতো জানি। এবং মানুষরা যত গরিব মানুষই হোক না কেন, মুরগির রোস্টটা সবাই চিন্তা করে ফার্মের মুরগি অ্যাভয়েড করতে। আসলে ফার্মের মুরগি দিয়ে কেউই রান্না করে না, অযথা এই কথা বলে লাভ নেই। কিন্তু তিশা যে রোস্টটা রান্না করেছে দর্শক, সে কিন্তু ফার্মের মুরগি দিয়ে করেছিল, দেখে বোঝা যাচ্ছিল এটা ফার্মের মুরগি ছিল। কারণ তিশার তো দরকার নেই যে এটা ফার্মের মুরগি নাকি দেশি মুরগি নাকি নেপালের মুরগি। তিশার দরকার একটাই, আমার মেয়েকে আমার সাথে রাখা লাগবে, আমার মেয়ে আমার বাসায় আসবে, সে বলেছে রোস্ট রান্না করতে, আমি রোস্ট সামনে দিলেই হলো, সেটা মানে যেমন মুরগিই হোক, খালি রোস্টটা সামনে পেলেই তো হলো। তিশা সেই চিন্তা করে দিয়েছে, এবং বাদ বাকি অন্য কোনো আইটেম সে করেনি। সামান্য পোলাও আর রোস্ট একটুকি তিশা সামনে এনে দিয়েছে। কিন্তু এভাবে কিন্তু খাওয়া যায় না। একটা পোলাও থাকলে কীভাবে করে খায়? পোলাওটা তো শুকনো থাকবে, ভেজিটেবল প্রয়োজন পড়ে বা অন্য কিছু প্রয়োজন পড়ে, কিচ্ছু করেনি তিশা। কারণ ওই যে বললাম,
তিশা ন্যূনতম যতটুকু না করলেই না, তানজিলা যতটুকু শর্ত দিয়েছে সে অতটুকুই খালি করেছে। আমি ভাবি আর নিজের কাছে নিজের লজ্জা লাগে, কেমন পুরুষ সাকিব শ্বশুরবাড়িতে যাবে, এর আগে ডিমান্ড ধরিয়ে দিয়েছে আমাকে পোলাও মাংস খাওয়াতে হবে, না হলে আমি যাব না, এবং সে পোলাও মাংস ঠিকই খেয়েছে। কিন্তু এটাতে কোনো সম্মান নেই, কারণ আপনাকে না ভালোবেসে পোলাও মাংস খেতে দেয়নি। তিশা তার নিজের মেয়ের জন্য পোলাও মাংস রান্না করেছে, মনে মনে সে যদি পারতো তিশা আপনাকে থুতু দিত, বাট যদিও সেটা করছে না তার মেয়ের দিকে তাকিয়ে, শুধু তার মেয়েকে ভালোবাসে বলে। তো পরের দিন চিন্তা করুন দর্শক, প্রথম দিন তো তিশা মানে মুরগির রোস্টটা পোলাও রান্না করেছে, দ্বিতীয় দিনও আবার পোলাও রান্না করে দিয়েছে, যদি সেদিন আর রোস্ট করেনি, সেদিন ঝাল মুরগি রান্না করেছে আর কি, ঝাল ফ্রাই। তো এগুলো কিন্তু বুঝতেই পারছেন তিশার উপর চাপ প্রয়োগ করে তানজিলা করিয়েছে। এবং আরও ভালো মতো স্পষ্ট বোঝা যায় যখন তিশা প্লেট সার্ভ করছিল, প্রত্যেকটা জিনিস তানজিলাকে বলছিল, পোলাও এতটুকু দিব, বলছে হ্যাঁ, বলে মাংস কোনটা দিব, হে আড্ডিওয়ালা নাকি সলিড মাংস, তানজিল বলে সলিড মাংস দিবা, সলিড, একদম সলিড মাংস দাও আমার জামাইকে। তখন তিশা সেই সলিড মাংসই দেয়। পর আবার চিকেন ফ্রাই ছিল, চিকেন ফ্রাই থেকে তিশা একদম সলিড একটা মাংস নিয়ে দেয় উইদাউট কোনো হাড্ডি ছাড়া, যেন জামাইয়ের কোনো দাঁতে আঘাত না পড়ে, পুরো সলিড গোস্ত যেন খায়, পেটের ভুঁড়িটা যেন আরও 2 ইঞ্চি বেড়ে যায়। তো যাই হোক, তানজিলা যেমন যেমন বলেছে তিশা ঠিক তেমনই করেছে, এর বাইরে কোনো কাজ করেনি। এগুলো দেখে বোঝা যাচ্ছিল যে সামান্য সার্ভ করবে ডিশ, সেই সার্ভের ক্ষেত্রেও তানজিলা যেভাবে ছবক দিয়ে কথা বলছিল, এইটা করো ওটা করো, এবং তিশাকে ধরিয়ে দিচ্ছিল এটা দাও ওইটা দাও সলিড মাংস, তখনই বোঝা গিয়েছিল যে তানজিলা বলেছে বলে তিশা পোলাও রোস্ট রান্না করেছে, না জীবনও করতো না। কারণ যে জামাইকে তিশা মরিচ পোড়া দিয়ে ভাত খাওয়াতে পারে, একটু ভালো মতো আমার আইডিয়া আছে তিশা তাকে কতটুকু সম্মান দিতে পারে। তো যাই হোক দর্শক, এইভাবে করেই কিন্তু তিশা এবং তানজিলের মধ্যে সম্পর্ক এখন অবনতি। তিশা শুধুমাত্র তার মেয়ের দিকে তাকিয়ে এই কাজগুলো করেছে। আর যদিও দর্শক তানজিল এতদিন আসছিল না, এখন ভাবতে পারেন খালি কি পোলাও আর মাংস লোভে চলে এসেছে, না, এখানে সাকিব এবং তানজিলের একটা স্বার্থ ছিল। যদিও এখানে স্বার্থটা বড় ছিল সাকিবের, তানজিলার না। স্বার্থটা হচ্ছে ফাতেহা তানজিলার পেজ থেকে, আপনারা জানেন তানজিলার একটা জামার পেজ আছে, যদিও পেজের নাম তানজিলার নামে, বাট পেজটা কিন্তু মেইনলি মালিক হচ্ছে সাকিব। এই জন্য তো বললাম বড় রকমের একটা মানে মানে কী বলবো এটাকে দর্শক, আসলে মানে একটা কুলাঙ্গার পুরুষ যে বইটাকে ব্যবসা করছে। তো এই ব্যবসাটাও সাকিবের। তো সাকিবের পেজ থেকে ফাতে আসলে 11টা 3 পিস কিনেছে। তো ওই 3 পিস এখন তানজিলা হ্যান্ড ওভার করতে এসেছিলো তার বাসাতে। তো এখন আসতে তো হবে, এখন আসলে তো এটা বাণিজ্যের বিষয়, যদি তিশা আবার অপমান করে, এই জন্য আগে থেকে তানজিলা সব কিছু প্রিপারেশন নিয়ে এসেছে, তিশাকে কন্ডিশন দিয়ে তারপর সে এসেছে। আর এখানে বুঝতেই তো পারছেন দর্শক যে সাকিব চিন্তা করছে আমার 11টা 3 পিস বিক্রি হবে, আমার লাভ হবে, আমি এত টাকা পাবো। এই লাভ কি আর এই পুরুষ ছাড়বে যে খালি টাকা করে? তো টাকাখোর পুরুষ। এই জন্য সে লোভে পড়ে 11টা 3 পিস বিক্রি করতে পারবে জেনে সে তার শ্বশুর বাড়িতে গিয়েছে আবার সাকিব, এবং তানজিলাকে দিয়ে সে 3 পিসগুলো হ্যান্ড ওভার করিয়ে এসেছে। তো এটা ছিল মেনলি সাকিবের স্বার্থ ওই বাসাতে যাওয়ার, শুধুমাত্র একটাই স্বার্থ, সেটা হচ্ছে সে 11টা 3 পিস বিক্রি করতে পারবে। তো এটা ছিল দর্শক সাকিব, তানজিলা এবং তিশার কাহিনী। এখন চলে আসি সাদিয়ার দিকে। কুইন সাদিয়া, কুইন, এই আবার কোন দেশের কুইন আমি নিজেও জানি না দর্শক, কোন দিক থেকে নিজেকে সে কুইন মনে করে। তো যাই হোক, সে সৌদি আরবে বসে সে আদুরিকে নিয়ে খেলা করছে। কি খেলা করছে দর্শক? প্রথমত আদুরি যে দুনিয়া ছেড়ে চলে গেছে আপনারা সবাই জানেন, আমরা সব অবগত এটা নিয়ে। আমি কিন্তু আমার কথা ঠিকই রেখেছিলাম, আমি বলেছিলাম আদুরি কিনে, আমার যেটা শেষ ভিডিও আমি বলে দিয়েছিলাম আদুরি কিনে এটা আমার সর্বশেষ ভিডিও, আমি এরপরে ভিডিও করিনি। আমার যতটুকু মনের কথা ছিল বলতে, যতটুকু লেগেছে আমি অতটুকু বলেছি। কিন্তু সাদির এখনও কথা শেষ হয়নি দর্শক। ওই যে বললাম তাদের ব্যবসা চলছে আদুরিকে নিয়ে, সবাইকে রোস্টিং করেছিলাম অলরেডি। তো সাদিয়া যখন আদুরিকে নিয়ে ভিডিও দিয়েছিল, কান্নাকাটির ভিডিও, সেটাতে তার 1 লাখ প্লাস ভিউ হয়েছে। তো লোভে পড়ে গেছে সাদিয়া যে 1 লাখ ভিউ, 1 লাখ ভিউতে তো $200 পেয়েছি এক ভিডিওতেই, যদি আরেকবার একটু পারতাম দিতে তাতে আরও টাকা পেতাম। এই যে লোভে ধরেছে, সে মরা মানুষটাকে নিয়ে আবারও ভিডিও দিয়েছে। তার চোখের পানি থামছেই না, অনর্গল থেমেই, মানে চোখের পানি বেরিয়ে যাচ্ছে। এত যে চোখের পানি কোথায় আসে আমি জানি না, এত প্রোডাকশন কোথার থেকে হয়। সে কাঁদছে আর বুকটাকে ডবক করে মানে থাপ্পড় দিচ্ছে। আমি ভাবলাম এখানে বুকের মধ্যে থাপ্পড় দেওয়ার কী আছে, আসলে নাটক করে কান্নারই বা কী আছে।
মানে সে বলছে আমার বুকটা ছিঁড়ে যাচ্ছে বোন বোন। আরে ভাই, আপনার যদি এতই বোন লাগে, আপনার যদি এতই বোন লাগে, এতই ভালো তাকে বাসতেন, আপনি সামান্য একটা কথা উত্তর দিন। আপনি আপনার সে বোনটাকে ফোন থেকে ব্লক কেন করেছিলেন? আপনারা সবাই জানলে অবাক হবেন, সাদিয়া কিন্তু আদরির ফোন নাম্বারটা তার ফোন থেকে ব্লক করে লিখেছিল, মানে ব্ল্যাক লিস্টে ফেলেছিল। এই জিনিসটা আদুরি সে কিন্তু এই জন্য সাদিয়াকে মেসেজও দিয়েছিল যে আপু, মানে শেষ পর্যন্ত কি আপু আমার সাথেও তুমি এরকম করলা। আদুরি কিন্তু অনেক কষ্ট পেয়েছিল সাদির এই আচরণে। তো সাদিয়া যখন সৌদি আরবে যায়, তার মধ্যে একটা ইগো চলে আসে যে আমি সৌদি আরবে আছি, আদুরি বারবার তাকে হয়তো ফোন দিত, এটা তার পছন্দ হতো না, বিরক্ত লাগতো, এই জন্য সে তাকে মানে ব্ল্যাক লিস্টে ফেলে দেয়। চিন্তা করুন, যদি সাদিয়া আদুরিকে এত ভালোবাসতো, কোনোদিন কিন্তু তার এই ফোনে বিরক্ত হতে পারতো না। সে যেহেতু সৌদি আরবে ছিল, আদুরি হয়তো একটু ভালোবেসে তার কথা মনে পড়লে ফোন দিত, এটা সাদিয়ার পছন্দ হতো না। সাদিয়া ভাবতো হয়তো ছোট লোক মানুষ, গরিব মানুষ, লোভে পড়ে ফোন দিচ্ছে, কোন সময় না কোন সময় আমার কাছে কিছু চেয়ে বসবে, এই জন্য তাকে একদম ব্লক করে দেয়। তো এতটাই ভালোবাসতো সাদিয়া, তাকে ব্লকই করে রেখেছিল। অথচ মরার পর এখন সারাক্ষণ খালি আদুরি আদুরি করে। কত ভালোবাসা তার মধ্যে চুয়ে চুয়ে পড়ছে। অথচ যখন জীবিত ছিল তখন তার ফোনটা পর্যন্ত রিসিভ করতো না। আর এখন মরার পর যখন দেখছে আদুরিকে নিয়ে লক্ষ লক্ষ ভিউ হয়, এখন খালি আদুরি আদুরিই করছে, বুকের মধ্যে থাপ্পড় দিচ্ছে যে হা, বুকটা তো ছিঁড়ে যাচ্ছে বোন। এই সমস্ত অভিনয় দেখলে দর্শক কী মনে চায় জানেন? খালি মহিলা মানুষ বলে তাদের কিছু বলি না, কিন্তু এ ধরনের মানুষ কিন্তু মানে ভয়ানক মানুষ দর্শক। তারা টাকার জন্য অনেক নিচে নামতে পারবে। তো সাদিয়ার কথা শেষ করে এখন দর্শক চলে আসি মিমের দিকে। মিমকে নিয়ে বলেছিলাম তার দেহ ব্যবসার কথা। আমি মিমের কিছু শর্টস ভিডিও দেখেছি, নতুন দিচ্ছে, মানে আমার কাছে অদ্ভুত লাগছে। মিমদের মতো মানুষ তারা বর্তমানে জামা কাপড় খুলে ফেলেছে, জামা কাপড় খুলে তারা এরকম করে ভিডিও দিচ্ছে, মানে ভাবতে অবাক লাগে এগুলো কোন ধরনের কালচার। মিম একটা জামা পরেছে, তার পেট বের হয়ে গেছে। পেট বের হয়ে গেছে না দর্শক, পেট বের করা জামাই সে পরেছে, যে যেই জামা পরলে তার পেটুটা বের হয়ে থাকবে, পেটুটা সে দেখাতে পারবে, সে ভেবেছে পেটু দেখলে মানুষের উত্তেজনা কাজ করবে। কিন্তু সে বুঝতে পারেনি তার পেটু দেখলে মানুষের ডায়রিয়া শুরু হয়ে যাবে। মিম সে এখন জামা কাপড়ের লেবাজও ভুলে গেছে, যে সে একটা বাঙালি মেয়ে, সে বাংলাদেশে থাকে, তার কালচারটা কেমন হওয়া উচিত, সে তার সম্পূর্ণ কালচারটা দর্শক ভুলে গেছে। আর বাবুও এটাতে কোনো রকমের কোনো অবজেকশন জানাচ্ছে না, সে আর এগুলোকে উস্কে দিচ্ছে, সায় দিচ্ছে। এই জন্য বলেছি বাবু কিন্তু তার বউ মানে মিমকে দিয়ে এখন দেহ ব্যবসা করাচ্ছে। কারণ মিমকে হাজার হাজার লক্ষ লক্ষ পুরুষের সামনে এভাবে মানে খালি জামা পরিয়ে সে ভিডিও করে ছেড়ে দিচ্ছে। তার মানে কি বাবু নিজে সাপোর্ট করছে মিমের এই ধরনের পোশাক আশাক পরিধান করাটাকে, এবং হাজার হাজার পুরুষ মানুষ যে মিমকে এরকম মানে কি বলবো খালিয়ে বসে দেখছে, বাবুরতে কোনো সমস্যা হচ্ছে না, তারও ভালো লাগছে। তো এগুলোকে কিন্তু ইনডিরেক্ট দেহ ব্যবসা করা বলা হয়। কারণ কেউ কেউ দেহ ব্যবসা করে একদম রুমে গিয়ে, আর কেউ কেউ দেহ ব্যবসা করে ভিডিও করে। এখন বলতে পারেন ভাই কীভাবে? দেহ ব্যবসা মানে কি দর্শক? দেহ দিয়ে টাকা কামানো। কেউ দেহটাকে ভোগ করিয়ে টাকা কামায়, সেগুলো আলাদা আলাদা একটা সেক্টর। আর মিম কী করছে? দেহটাকে অনলাইনে দেখিয়ে দর্শক ভিউ কামিয়ে দর্শকের ভিউর মাধ্যমে টাকা কামাচ্ছে। তাহলে এখন আপনারা বলুন, আমার কথাটা কি ভুল হলো? মিম তো তাহলে দেহটাকে দেখিয়ে ভিউ কামাচ্ছে এবং টাকা কামাচ্ছে, তার মানে এটাও একটা দেহ ব্যবসা। খালি একটা থাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, একটা থেকে একদম ফিজিক্যালভাবে। তো মিমেরটা হচ্ছে অনলাইন ভিত্তিক দেহ ব্যবসা। এতে আমার কথাতে কেউ দ্বিমত পোষণ করবে বলে আমার মনে হচ্ছে না। আর অন্যদিকে সাবিনার একটা ভিডিও দেখলাম দর্শক, সেটা আসলে কোনো রকম রোস্টিং না, বাট সেটা আসলে আমার একটা অনুভূতি। আমি বিছানাতে শুয়েছিলাম, শুয়ে শুয়ে সাবিনার সেই শর্টস ভিডিওটা অন করলাম, দেখলাম সাবিনা বিছানাতে বসে পা দুটোকে দুলাচ্ছে। আর কেমন যেন আমার মনে হচ্ছিল আমার বিছানাটা দুবুক দুবুক করে কাঁপছে। সাবিনা যতবার তার পা না যাচ্ছে, আর আমি ফিল করছি আমার বিছানাটা কাঁপছে। আমি ভয় পাচ্ছিলাম যেগুলো কি হচ্ছে আমার সাথে। কারণ উঠে বসলাম, দেখলাম না সব কিছু ঠিক আছে, ভূমিকম্প হচ্ছে না। তাহলে কি হচ্ছে? ওই যে আমার যে দৃষ্টিশক্তি, আমি যে তাকিয়ে দেখছি সাবিনা পা না যাচ্ছে, এতেই আমার ভয় লাগছে, মনে ভূমিকম্প নামছে। মানে সাবিনা বিছানাতে বসে ড্যান্স করছে দর্শক। আসলে কিছু মানুষের নাচা থামানো উচিত। ওই মানুষগুলো যদি নাচে,
যে কোনো সময় দুনিয়াতে কিন্তু আজাব নেমে যেতে পারে। সাবিনা তার এই শরীর নিয়ে যে নাচছে দর্শক, বিছানাতে বসে দুরুম দুরুম করে পা নাচিয়ে থলথল করে রান কাঁপিয়ে, এটা কিন্তু ভয়ানক বিষয় দর্শক। এগুলো দেখতেও তো ভয় লাগে, আর এগুলো যে করে তার কী লাগে আমি নিজেও জানি না, সে কীভাবে করে এগুলো। আমার দেখেই ভয় লাগছিল, আমি ফিল করতে পারছিলাম আমার কাছে ভূমিকম্প নেমে গেছে, আর সেগুলো করছিল। যাই হোক দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। আজকে অনেকগুলো মানুষকে নিয়ে কথা বললাম, বাট আমার আজকের ভিডিওর মেইন থিম ছিল কিন্তু তিশা, তানজিলা আর সাকিব, ওই কুলাঙ্গার ভেড়াকে নিয়ে। তো যাই হোক, আশা করি দর্শক আমি আমার ভিডিওটা ফুল এক্সপ্লেন করতে পেরেছি। যদি ভালো লাগে সবাই একটা লাইক দিয়ে যাবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।